ভালো ছিল তো? আপনার আশীর্বাদে ভালোই আছে। আমার আশীর্বাদ? মানে আমার আশীর্বাদের এত জোর নেই। এবারে কিন্তু অনেকদিন পরে এলেন বাবা মশাই। হ্যাঁ, অনেকদিন পরে আসা। আসলে আসবো বলে তো ভাবি, ঘরে জনে আছি জড়ায়। না না, তুমি যাও, গাড়ি থেকে জিনিসপত্র বার করো, আমি ঘরে গিয়ে একটু বসি। কলকাতা থেকে দূরে নির্জনে আমার একটি অজ্ঞাতবাসের আয়োজন আছে। মানুষজনের তাড়ায় যখন মনের মধ্যে টোল খেয়ে যায়, তখন এই বিশ্ব প্রকৃতির সেবা নিপুণ হাতখানির গুণে তাকে ভরিয়ে তোলবার জন্য এখানে চলে আসে। জানলায় দাঁড়ালে বা বারান্দায় যতদূর চোখ যায় সবুজ মাঠ, ধান ক্ষেত, তার উপরে নদী, জলের গন্ধ মাখা হাওয়া নাকে এসে ধাক্কা দেয়, মাথার উপরে বিরাট আকাশ, রোদ্দুর অনায়াসে জানলা দিয়ে দরজা দিয়ে ঘরের মধ্যে লুটোপুটি খায়। মানে এক কথায় ক্ষিতি, অপ, তেজ, মরুত আর বোম, এই পঞ্চভূত নিয়ে আমি ভূতনাথ, আমার সংসার। না না, একটা না, সত্যি। এই ক্ষিতি, অপ, তেজ, মরুত আর বোম, এদের এক একটা চরিত্র করে আমি একসময় বেশ অনেকগুলো লেখা লিখেছি। তো তার বাইরে আছে কিছু মানুষজনে গাছের মতো, আকাশের মতো, অনাথ। আমার আর এক ভৃত্য আছে, নারায়ণ সিং। তাছাড়া আরো কিছু মানুষজন আছে, কিন্তু আমি তাদের খুব ভালো করে চিনি। তারাও যে আমায় খুব ভালো করে চেনে তা হয়তো নয়। মানে আমার সম্পর্কে তারা কোনো একটা সিদ্ধান্তে পৌঁছতে পারে একজন ছাড়া। আমি টের পেয়েছি এই একজন আমার সম্পর্কে কিছু একটা ভেবেছে, অন্তত বোকা ভাবে। তার সঙ্গে আমার প্রথম আলাপ হয়েছিল আষাঢ় মাসের এক বিকেল। বারান্দায় দাঁড়িয়ে দেউড়ির ওপারে মাঠে একটি নধর শ্যামল গাভীর ঘাস খাওয়া দেখছিলাম। দেখতে দেখতে এমন হলো, সিঁড়ি দিয়ে নেমে দেউড়ি পার হয়ে একেবারে সেই গাভীটির কাছে গিয়ে দাঁড়াল। চকচকে পিঠের ওপর বিকেলের রোদ এসে পড়েছিল। দেখতে দেখতে মনে হলো এই যে আকাশের আলো থেকে নিজের শরীরটাকে বাঁচিয়ে রাখবার জন্য পৃথিবী জুড়ে এত সব দর্জির দোকান বানানো হয়েছে, এর চেয়ে অপব্যয় আর কিছু নেই। এমন সময় সে সুন্দরী কিনা তা বলবার বয়স পার হয়ে গেছে। দোহারা, সাধারণ বাঙালি স্ত্রীলোকের সেখানটা লম্বা, একটি নিয়ত ভক্তিতে তার শরীরটি নম্র, অথচ বলিষ্ঠ, নিঃসঙ্গ। সবচেয়ে আগে চোখে পড়ে তার চোখ। ভেতরে কি একটা শক্তিতে যেন সেই চোখ দুটি অনেক দূরের কিছুকে খুব কাছে করে দিই। এসব কি? আমার ঠাকুরকে দিল। কথাটা খুবই সামান্য, কিন্তু সেটা আমার মনের মধ্যে এমন ভাবে প্রকাশ পেল। ওই যে গাভীটি লেজ দিয়ে পিঠের মাছি তাড়াতে তাড়াতে, বড় বড় নিঃশ্বাস ফেলতে ফেলতে নববর্ষার রসকোমল ঘাসগুলি খেয়ে বেড়াচ্ছে, তার জীবলীলাটি পর্যন্ত আমার কাছে অপরূপ বলে বোধ হল। এই কথা বললে লোকে হয়তো হাসবে, কিন্তু আমার মন ভক্তিতে ভরে উঠল। আমি সেই সহজ আনন্দময় জীবনেশ্বরকে প্রণাম করলাম।
কাছেই একটা আম গাছ ছিল, তার একটা কচি ডাল ভেঙে এনে সেই গাভীটিকে খেতে দিলাম। আমার মনে হলো আমি আমার দেবতাকে সন্তুষ্ট করি, আমার দেবতা। আখির আগে তোমার দৃষ্টি হৃদয়ে লাগে। কি অনাথ কিছু বলবে? আগে আনন্দী বষ্টমী এসেছে, আপনার সামনে আসতেছে। আনন্দী বষ্টমী? আগে এ নামে তো কাউকে, দেখো যদি ভিক্ষে চাইতে এসে থাকে তাহলে বরং অন্য কাউকে বলো। সে আগে তা না, সে একবার আপনাকে দেখবে, এই গানেই থাকে। নিজের ইচ্ছে শ্বশুর বাড়ি ছেড়ে এসেছে, কিন্তু মায়ের কাছেও থাকে না, আলাদা একটা ঘর করেছে। সেইখানে ওই বাড়ি থেকে বিদায় করে দেওয়া দুজন বিধবাকে নিয়ে থাকে, নাম গান করে। এই নিজের ইচ্ছে শ্বশুর বাড়ি ছেড়ে এসেছে, তবে তো তাকে একবার দেখতে হবে। মানুষটি বড় ভালো আর কি, তবে খেপি, সে আপনি দেখলেই বুঝতে পারবেন। খেপি? খেপি বলে খেপি, একেবারে সর্ব খেপি। বলো কি? তাহলে তো আমাকে তার প্রয়োজন আছে না? মানে তোমরা তো আমাকে একজন খ্যাপা মানুষ বলেই জানো নাকি? ছি, 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 ছি। বাবা মশাই কি যে বলেন, তার কোনো ঠিক ঠিকানা নেই। তবে একটা কথা বলি, বড্ড বকর 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 করে। আজ আপনার শরীরটা ভালো নেই, ওর সঙ্গে আবার তাল মেলাতে যাবেন না। আচ্ছা ঠিক আছে, আমি তার সঙ্গে বকর বকর করবো না। না, তুমি তাকে একবার ডেকে নিও। যাও। যে ইচ্ছে শ্বশুর বাড়ি ছেড়ে এসেছে। কিছুদিন থেকেই কয়েকটি মেয়ে আমার মনের দরজায় কেবলই উঁকি ঝুঁকি মারছে। না, তারা অন্তঃপুরের ঘোমটা টানা বউ না, তারা জন্মবিদ্রোহী। তাদের মধ্যে কারুর নাম হয়তো দামিনী, কেউ হৈমন্তী, মৃণাল, মৃণাল। অষ্টমীও কি তাদেরই মতো কেউ? দেখা যাক। উঠো কোনা গরো বড় আলিশ পরিহর গাতল হে। তুমি আনন্দী অষ্টমী? আরে তোমাকে তো আমি চিনি। তুমি সেদিন কোথা থেকে এসে আমার হাতে ফুল দিয়ে গিয়েছিলে? পাঁচলু, চেনার মানুষ ঠিক চিনেছে। আমার ফুলগুলো ভুল হাতে পড়েনি তবে। হ্যাঁ, কিন্তু তোমার নামটা অবশ্য আমার জানা হয়নি। নামে কি এসে যায় গো? তোমার নাম কি আমি জানি? তবে তুমি আমার কাছে গৌর। কিন্তু এ কি কাণ্ড গৌর? কেন, কি হলো? এই সিং দরজার সামনে দিয়ে ঘুরি ফিরি দেখতে নারী আমাকে এই রাজ সিংহাসনের তলে এনে হাজির করে কেন? তোমাকে রাখাল বেশে গাছতলায় দেখতুম, সে তো বেশ ভালো ছিল। আসলে একটু সর্দি জ্বর মতো হয়েছে তো, আর অনাথের যা শাসন, আমাকে বারান্দায় জানলার ধারে পর্যন্ত দাঁড়াতে দেবে না। সেই জন্যই ঘরে বসেই সন্ধেবেলার আকাশের সঙ্গে মোকাবিলা সেরে নিচ্ছিল। তার মানে তোমার কাছে আসতে হলে পেয়াদা পেরিয়ে তবে তোমার কাছে পৌঁছতে হবে। বুঝতে পেরেছি।
অনাথ, ওকে বৈষ্ণবী যখন খুশি আমার সঙ্গে দেখা করতে আসতে পারে, কেউ যেন তাকে বাধা না দেয়, কেমন? ওকে আমি তাহলে যাই। এসো এসো। হ্যাঁ বলো, সিং দরজা পেরিয়ে পাইপ বরকন্দা জেড়িয়ে হঠাৎ আমার সঙ্গে দেখা করবার ইচ্ছে হলো কেন? কি হলো বলো। গৌর, কাল তোমার ঘরে আমি শীত কেটেছিলাম। শীত কেটেছি? সে কিরকম? বাইরে দিয়ে যাচ্ছিল, গান ভেসে আসছিল তোমার জানলা দিয়ে, থমকে গেলুম। তুমি গাইছিলে গৌর? আমিই গাইছি। বাগানে ঢুকে জানলা দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে সে গান আমি শিখে নিয়েছি। বলো কি? আমার পাইপ বরকন্দা যে দল তোমাকে বাগানে ঢুকতে দিল? বললাম না, শীত কেটেছিল, পশ্চিমের পাঁচিলটা ভাঙা ছিল, সেই দিয়ে ঢুকে পড়েছি। দোষ করেছি গৌর? দোষ তো করেইছো, তার জন্য শাস্তি পেতে হবে। কি শাস্তি গৌর? কাল লুকিয়ে লুকিয়ে আমার যে গান শিখেছ, আজ আমার সামনে এইখানে বসে সেই গান আমাকে শোনাতে হবে। শোনাবো বলেই তো এলুম। শোনাও। বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রবির আলো, আভাসে দেখা দিল নয়ন পারে। বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রবির আলো, আভাসে দেখা দিল নয়ন পারে। সম্মুখে ওই হেরি পথ, তোমার কিরণ পৌঁছবে না মোর দুয়ারে। গৌর, আমাকে একটু উপদেশ দাও গৌর। উপদেশ? এই তো মুশকিলে ফেললে বৈষ্ণবী। এতে কি মুশকিল গৌর? আমি উপদেশ দিতেও পারি নে, নিতেও পারি না। দু চোখ মেলে যা দেখি তাই দিয়েই আমার কারবার। এই যে এখন তোমাকে দেখছি, আমার দেখাও হচ্ছে, শোনাও হচ্ছে। গৌর গৌর, ভগবানের তো শুধু রসনা নয়, তিনি যেন সর্বাঙ্গ দিয়ে কথা কন। চুপ করে থাকলে তবেই তো সর্বাঙ্গ দিয়ে সেই সর্বাঙ্গের কথা শুনতে পাওয়া যায়। সেই শুনতেই তো শহর ছেড়ে এখানে চলে আসি। সে আমি জেনেছি গৌর, তাই তো তোমার কাছে দু কথা শুনবো বলে এলো। দাও দাও, একটু পায়ের ধুলে দাও গৌর, একটু পায়ের। এ কি পা ঝেঁকেছো কেন গৌর? দক্ষিণের ঝাউ গাছগুলোর মাথা থেকে দূরের দিক সীমা পর্যন্ত ধু ধু করছে। একখানি পাতলা কুয়াশার চাদর বিধবার ঘোমটার মতো গাছগুলোর মুখের উপরে টানা। দেখতে পেলাম সেই কুয়াশার মধ্যে দিয়ে একটি সচল কুয়াশার মূর্তির মতো বৈষ্ণবী গান গাইতে গাইতে চলেছে। ক্রমে তন্দ্রা ভাঙা চোখের পাতার মতো কুয়াশা আস্তে আস্তে সরে গেল, আর ঘরের মাঠে নানান কাজকর্মের মাঝখানে গ্রামের বুড়ো ঠাকুরদাটির মতো শীতের রোদ্দুর এসে বেশ করে ঝাঁকিয়ে বসল। কিন্তু এসব চেয়েছে দেখবার আমার সময় কোথায়? কাজ তার লম্বা হাত বার করে আমাকে ধরে ফেলেছে। তোরা দেখবি যদি দেখবি যদি দেখবি যদি ও সোনার চাঁদ নেমেছে নদিয়ায়, নয়ন ভরে দেখবি যদি
এসো এসো গোষ্ঠী, এসো বসো বসো। হ্যাঁ গো, কার চিঠি পড়ছো? কোন পেয়াদার? সম্পাদক পেয়াদার। লেখা জমা না দিয়ে পালিয়ে এসেছি তো, তাই চিঠি ভারী কড়া পেয়াদার। গৌর, কাল রাতে আমি তোমার প্রসাদ পেয়েছি। প্রসাদ পেয়েছো মানে? না মানে কাল রাতে তোমার কখন খাওয়া হয় আমি জানি না, তাই আমি বাইরে বসেছিল। তো অনাথ যখন থালা নিয়ে বাইরে গেল, তাতে কি ছিল জানি না, আমি খেয়ে নিয়েছি। ছি 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 বষ্টমী, এ কাজ কেন করতে গেলে? কেন, কি হয়েছে? আমার উচ্ছিষ্ট। সে তো আমার প্রসাদ গৌর। লোকে জানতে পারলে কিন্তু তোমার উপর তাতে ভক্তি থাকবে না। ও, আমি তো সবাইকে তাই বলে বেরিয়েছি। কি বলে বেরিয়েছো? বলেছি যে এই তুমি বিলেত গেছো, অখাদ্য কুখাদ্য খেয়েছো, কিন্তু গোবর খাওনি। অবশ্য তুমি এখন মাছ মাংস খাও না ঠিকই, কিন্তু তোমার ঘরে যারা রান্না করে তারা সবাই যে হিঁদু সে কথা জোর করে বলতে পারবো না। তা শুনে তারা সবাই কি বললো? মুখে তো কিছু বলে না, তবে কিছু একটা ভেবেছে নিশ্চয়ই। কি ভেবেছে বলো তো? ভেবেছে আমার এই রকমের দশা, আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ যে রে। বৈষ্ণবী, তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো, তুমি ঠিক ঠিক উত্তর দেবে? বলো গো। অনাথ বলছিল যে তুমি নিজের ইচ্ছে শ্বশুর বাড়ি ছেড়ে এসেছো, কেন? না বলতে যদি না চাও তবে থাক। গৌর, আমার বুকের ভিতরে আগুনও জ্বলে উঠেছিল, পাইনি। তারপর যখন দেখলাম তার হাজারটা লক লকের জীব দাও দাও করে উঠলে উঠলে ওঠে, সমস্ত কিছু পুড়িয়ে অঙ্গার করে দেয়, সেই আগুনের বুকের ভিতরের কালোকে আমি দেখেছিলাম। গৌর, গৌর, আমার সব ছিল, সব কিছু ছেড়ে চলে এলো, এখন পরের কাছে ভিক্ষে করে বেড়াই। এটা কি ঠিক? শহরে থাকলে এ প্রশ্ন উঠলে সহজে ছাড়বে না। ভিক্ষাজীবিতায় যে সমাজের কত অনিষ্ট সে কথা সবিস্তারে বুঝে, কিন্তু এখানে এলে আমার সেই উঠে পড়া বিদ্যের ঝাঁঝ মুখে যায়। অষ্টমীর কথার উত্তরে তাই কোনো কথাই আমার মুখে জোগায়। গৌর, আমার এই ভালো, আমার এই মেঘে খাওয়া অন্নই অমৃত। বাবাসা একটা কথা বলি, রাগ করবে না। আচ্ছা অনাথ, আমি কি সবসময় তোমার উপর শুধু রাগই করি? না, তাই বলছি ওই খেপিটাকে বেশি আশকারা দেবেন না, পেয়ে বসবে। আরে পেয়ে বসলেই বা ক্ষতি কি? না বলছিল আপনারা তো কাজ কম আছে নাকি? এই তো সেদিন দেখলো ওই পোস্টমাস্টার বাবু এসে আপনার ঘরে ঢুকে কতক্ষণ ধরে ওই বক 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 করে গেল। আপনি তো তখন বই পড়ছিলেন, আপনার খেপি হয়ে গেল না? অনাথ বাবু, তুমি কি লুকিয়ে লুকিয়ে আমার উপর গোয়েন্দাগিরি করো নাকি? হ্যাঁ হ্যাঁ, আসলে ওই পোস্টমাস্টার বাবুকে নিয়ে আমি হিতবাদীতে একটা গল্প লিখেছি, উনি সেটা পড়েছেন, তো সেই নিয়ে কথা বলতে এসেছি। তারপরে এ কথা সে কথা, ওর দেশের কথা, সীমার কথা, আমি চেয়ে চেয়ে মানুষটাকে দেখছি। বই পড়ছিলাম না হয় মানুষ পড়লুম, তোমার খ্যাতিটা কি হলো? এইসব কথা আমি মুখ্য সূক্ষ্ম মানুষ কি বুঝি বলুন? যাই, মেলা কাজ পড়ে আছে, কথা বললে শুধু বুঝতে পারি না। হ্যাঁ, কাজ কি আমারও কম। পরদিন সকালবেলা যখন লেখার স্তূপে প্রায় ডুবে আছি,
সেই সময় গোষ্ঠমী আবার এলো আমার বাড়ি। গৌর, হ্যাঁ গো, আমার ঠাকুর তোমাকে এত খাটাচ্ছেন কেন গো? যখনই আসে দেখি লেখা স্তূপ নিয়ে ব্যস্ত। আসলে যে লোকটা কোনো কাজের নয়, ঠাকুর তাকে এমনি এমনি থাকতে দেন না, পাছে সে মাটি হয়ে যায়। দুনিয়ার যত বাজে কাজ করবার দায়িত্ব সব তার। তাই তো, কত আবরণে নিজেকে ঢেকেছো গো। দেখা করতে আসে তো পেয়াদা এসে ধরে, একটু পেন্নাম করতে যাই হাত থেকে যায় মোজা জোড়ায়। দুটো মনের কথা কইব বলে আসি, কিন্তু তোমার মন তো পড়ে থাকে ওই খাতার মধ্যে। সেই গোষ্ঠমী, আমি যা সব লিখি তা নাকি সব ভাবের কথা, তার মধ্যে কোনো বাস্তব নেই। এই নিয়ে শহরে একটা গোলমাল পাকিয়ে উঠেছে, বাধ্য হয়ে আমাকেও কোমর বেঁধে লাগতে হবে। পালিয়ে আসি গোষ্ঠমী, কিন্তু ছাড়া পাই না। গৌর, বাস্তব কি? জানি না, আমার শুধু ভাবের মানুষ, তাও আবার বিলেত থেকে আমদানি করা ভাব। কিন্তু তা বললে তো চলবে না, আমাকে লোকশিক্ষক হতে হবে, সমন্বয়ক হতে হবে। গৌর, আজ তোমার মন খারাপ। তুমি আমার মন ভালো করে দাও। গৌর, আজ সকালে ভোরবেলা যখন বিছানায় উঠে বসেছি, তোমার দুটি চরণ পেলুম। আহা, কি ঠান্ডা কোমল দুটো চরণ, কোনো ঢাকা নেই। কতক্ষণ মাথায় নিয়ে বসলাম, তাহলে আর আমার এখানে আসা কেন? এ কি ঠাকুর, ঠাকুর, আমার কি এখানে আসা উচিত? আর বলো ঠাকুর, বলো তুমি। বাবুমশাই, ফুলগুলো কি করছো, কি করছো? হ্যাঁ? ফুলগুলো হয়ে গেল? তোমার আর দরকার নেই? বাসি ফুলে আবার কি দরকার? আচ্ছা, আমাকে দাও, 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 দেখে তো বাবা ওকে বলছি। দাও, না, আমি নিয়ে যাবো। দাও, দাও, আমাকে দাও। তুমি চেয়ে দেখো না বলে এই ফুলগুলি সব মলিন হয়ে যায়। যেদিন দেখবে সেদিন তোমার লেখাপড়া সব ঘুচে যাবে। যাই, আমার ঠাকুরকে নিয়ে যাই। ফুলদানিতে সাজিয়ে রাখলে যে ফুলের যথার্থ আদর হয় না, সেদিন আমি তা খুব স্পষ্ট করে বুঝতে পারলাম। আমার মনে হলো যে আমার বাগানের ফুলগুলোকে আমি স্কুলের পড়া না পারা ছাত্রের মতো বেঞ্চির উপরে দাঁড় করিয়ে রাখি। সেদিন আমার মনটা ভালো ছিল না। কলকাতা থেকে পত্র এসছে, বিলাস শরীরটা আবার খারাপ করেছে। এদিকে নগেন্দ্র আর মীরার মধ্যেও এতে বিয়েটা দিয়ে ভুল করেছি আমি। নিজেকে বড় অপরাধী বলে মনে হয়। সন্ধে নেমে এসেছে, তখনও পর্যন্ত অনাথ ঘরে বাতি দিয়ে যায়। অন্ধকার ঘরে চুপ করে বসেছে। বাবুমশাই, অনাথ, বাতিটা বরং থাক, আমি অন্ধকারেই একটু বসি। হ্যাঁ, সেই ভালো। বৈষ্ণবী এসেছে, ওকে বলুন বারণ করুন। না 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 না, ঠিক আছে, ওকে আসতে দাও, আসতে দাও। কিন্তু না না না, ও আমার ঘর পর্যন্ত এসে ফিরে চলে যাবে, সে হয় না। তুমি যাওটা ডেকে নিও।
এসো অষ্টমী, এসো বসো। গৌর, আজ সকালে নাম গান শোনাবার সময় তোমার ফুলগুলো ঘরে ঘরে দিয়ে এসেছি। পাগলি। আরে, আমার ভক্তি দেখে বেনি চক্রবর্তী হেসে উঠলো, বলে কাকে ভক্তি করছে, দুনিয়ার লোক তাকে মন্দ বলে। বেনি ভেবেছিল আমার ভক্তিটা এক হয়ে নিভিয়ে দেবে, একে তেলের বাতি যে আগুন। আচ্ছা, তোমাকে সবাই গালি দেয় কেন গো? আমার পাওনা ছিল, আমি হয়তো লুকিয়ে লুকিয়ে লোকের মন চুরি করবার লোভ করেছিলাম। তা বুঝেছি, মানুষের মনের মধ্যে কত বিষ তা তো দেখলে লোভ আর টিকবে না। সেই লোভ থাকলেই তাকে মারবার বিষ মন আগুন যোগায়। আমার ভেতরটাকে নির্বিষ করবার জন্যই আমার ভেতরকার ওঝা আমাকে এমন ঝাড়ান ঝাড়ছে। দয়াল ঠাকুর মারতে মারতে তবে মারকে খেদান, শেষ পর্যন্ত যে সইতে পারে সেই বেঁচে যায়। পথের প্রতীক করেছো আমায়, সেই ভালো, সেই ভালো। আলেয়া জ্বালালে প্রান্তর ভালে, সেই আলো মোর, সেই আলো। হাতে বাঁধা ছিল খেয়া তরি, তাও কি ডুবালে ছল করি। সাঁতারিয়া পার হব বহি ভার, সেই ভালো মোর, সেই ভালো। গৌর, এই গান তুমি বেঁধেছ? তোমার মনের কথা যে আমার মনের কথা গৌর, সেই ভালো গো, সেই ভালো। তোমার কথা বলো, তোমার কথা। আমার কথা, আমার কি কথা গৌর? তা তো জানি না, কিন্তু তোমাকে দেখলেই মনে হয় তোমার বুকের মধ্যে অনেক কথা পাথর হয়ে জমে আছে। আমারও তো তাই। ভেসে যাই রে নয়ন জল নগর, ভেসে যাই রে ঘরে যাবার সময় জেনে, নয়ন জলে ভেসে যাই রে। তোমাকেই বলি গো, আমার স্বামী বড় সাদা মানুষ। কেউ কেউ মনে করতো তার বুদ্ধি কম, কিন্তু আমি জানি গৌর, যারা সাদা করে বুঝতে জানে তারা মোটের উপর ঠিক বোঝে। রসিক, ও বাবা রসিক, আরে ভজনের মাকে বলো গিয়ে ছাদের থেকে বড়িগুলো নামিয়ে আনতে। দাঁড়িয়ে থেকে না করালে কোনো কাজই তো শেষ হবে না তোমার। দেখো তো সন্ধে নামছে, এখনই পিলপিল করে মশা ঢুকবে ঘরে। আরে বাবা, ছোট ছেলের ঘর, সেই খেয়ালটুকু যদি না রাখো তোমরা। ধুলো ঘরের ওপরে তাকে রাখা আছে। এসো আমার সাথে, এসো, আমি দিচ্ছি। মানুষটাই এমনি তর, কি ঘরের কাজ, কি বিষয় কাজ, সব কিছু তার গুছানো। চাষবাসের কাজে কেউ তাকে ঠকাতে পারে না, লোভ নেই যে। শোনো তারিণী করো, আমার কথাটা একবার ভালো করে শুনে না। আমার লোভ খুব অল্প, ধান চাল পাটের সামান্য ব্যবসা করি। জীবনে আমি কোনোদিনও লোকসান করিনি। যেটুকু দরকার সেটুকু আমি খুব হিসেব করে চলি। তার চেয়ে বেশি যা তা আমি বুঝিও না, আর তাতে আমি হাতও দিই। আমার বিয়ের আগে আমার শ্বশুর মারা যান, বিয়ের কিছুদিন পরে শাশুড়ি মারা যান। আমাদের মাথার উপর কেউ ছিল না সংসারে, কিন্তু আমার স্বামীর সব সময় একজন ওপরওয়ালার দরকার হতো। বলতে লজ্জা করে গৌর, আমাকেও কেমন যেন ভক্তি করতেন। ওমা, এ কি করছো? হ্যাঁ, এ কি করছো? কি আর করি, ঘরটা একটু নিভিয়ে দিই, বাসি ঘর। আমি কি মরে গেছি নাকি? অমন করে বলো না। দেখলাম জানলা দিয়ে তুমি পুকুর পাড়ের দিকে একদৃষ্টে চেয়ে রয়েছো, তাই ভাবলাম ঘর সংসারের কাজে ডেকে তোমাকে আর বিরক্ত করা কেন, তাই আর কি। আচ্ছা, এরকম করে কেউ করে?
এরকম করে কেউ করে মানে? তুমি তো আমার যে সে বউ নয়, তুমি হচ্ছে গিয়ে অন্যরকম। তা তোমার সেই অন্যরকমকে যদি ঠিক মতো কাজে লাগাতে না পারে, এই দেখো, আরে কথাটা না শুনে চললে কোথায়? আরে বাকি কথাটা শুনে যাবে তো। এখন বুঝতে পারি গো, তিনি আমার চেয়ে অনেক বেশি বুঝতেন, আমি তার চেয়ে বলতুম বেশি। আমার স্বামী সবচেয়ে বেশি ভক্তি করতেন তার গুরু ঠাকুরকে। ভক্তি নয় গো, সে যেন ভালোবাসা। এমন ভালোবাসা কোনোদিন দেখিনি। এদের পূর্বপুরুষ ওদের পূর্বপুরুষের কাছে মন্তর নিয়েছিল, সেই থেকে এরা গুরু বংশ। তার গুরু ঠাকুর অবশ্য বয়সে কিছু কম, কি সুন্দর রূপ তার। অরণ্য কিরণ খানি তরুণ অমৃত ছানি, কোন বিধি নিরমিল দেহা। শুনছ, তোর ওকে চাবিটা একবার দাও তো। কাশি থেকে পত্র রয়েছে বুঝলে, ঠাকুরের খরচ খরচা এবার একটু বেশি লাগবে। ঠাকুরের লেখাপড়ার খরচা তুমি দেবে কেন? ঠাকুরের মা বাপ নেই? উমা, তা থাকবে না কেন? সে সবই আছে, তবে আমার উপর তার ভরসাটা বরাবরই একটু বেশি, তাই বাড়িতে জানাবার আগে আমাকে পত্তর লিখে পাঠিয়েছেন। হ্যাঁ গো, হ্যাঁ? এটা জোর না উপদ্রব? উপদ্রব? তা হবেও বা, তবে সে উপদ্রব আমার সইতে বেশ লাগে জানো। আর সে উপদ্রব তো নতুন নয়, ছেলেবেলায় কম নাকাল করেছে আমাকে, গায়ের উপর জল ঢোরা সাপ ছুঁড়ে দিত। অমাবস্যার রাতে মাঠের মধ্যে দিয়ে একলা বাড়ি ফিরছি, হঠাৎ গাছের উপর থেকে নাকি গলায়, আমি তো একেবারে করে অজ্ঞান। তখন কি করতে জানো, এই পুকুর থেকে আজলা ভরে জল তুলে চোখে মুখে ছিটিয়ে খেপার কাকে বলে। এত জ্বালা গুরু গুরু করে হেদিয়ে মরো কেন? আমি যে ওর সুবল সাঙ্গাত, তিনি যে আমার কানু, ওর জন্য হেদিয়ে মরতে আমার সুখ কি কম? ছাড়বো নাহি তোমায় সখা, ছাড়বো নাহি, আমি সাপেরও মাথার মণিটি ধরেছি, সাপেরও মাথার মণিটি ধরেছি, যত বিষ ঢালো ছাড়বো নাহি। 15 বছর বয়সে আমার একটা ছেলে হয়। বয়স কাঁচা ছিল বলে ছেলের যত্ন করতে শিখিনি। শহীদের সঙ্গে মেলবার জন্য তখন আমার মন ছুটত। জানো গো, ছেলের জন্য ঘরে বাঁধা থাকতে হতো বলে মাঝে মাঝে কিরম রাগ হতো। ছেলে ছিল তার নয়নের মণি। আমি যে তাকে যত্ন করতে শিখিনি, তিনি কষ্ট পেতেন, কিন্তু তার হৃদয় ছিল বোবা, তাই কাউকে কিছু বলতে পারতেন না। মেয়ে মানুষের মতো ছেলের যত্ন করতেন। ছোট না গোপাল এইভাবে? আরে আমি কি পারি নাকি তোমার সঙ্গে এইভাবে? আরে চান করে চুল মুছতে হয় বাবা। এই দেখো, এই দেখো, এই শোন শোন শোনা শোনা মানিক আমার, আরে ভিজে চুলে থাকলে এই ধরেছি ধরেছি, বসো বসো, কোলে বসো। এইবার মাথাটা ভালো করে মুছিয়ে দি। এই তো এই তো, বাহ শোনা গোপাল আমার, কি সুন্দর চুল বোঝে। এইবার এইবার চুল আঁচড়াতে হবে। দেখি তো কে চুল আঁচড়ায়। বাবা শোনা আমার, এই তো কি সুন্দর লাগছে দেখতে। বাহ, এই তো এই তো। কি গান গাইবো? আচ্ছা বেশ, গান গাইছি, দাঁড়া দাঁড়া, চুলটা আঁচড়ে নি। এই গান গাইছি, শোনো। রুনু ঝুনু রুনু ঝুনু বাজত নূপুর নাচত শাম, রুনু ঝুনু রুনু ঝুনু বাজত নূপ। কি এখন নাচতে হবে? বাবা আমি কি নাচতে পারি নাকি? আচ্ছা আচ্ছা, দাঁড়া দাঁড়া দাঁড়া, এখানে আমি নাচছি। এই 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 তো, রুনু ঝুনু রুনু ঝুনু বাজত নূপুর নাচত শাম, রুনু ঝুনু রুনু ঝুনু বাজত নূপুর নাচত শাম। রাতে ছেলে কাঁদলে আমার অল্প বয়সের ঘুম তিনি ভাঙতে চাইতেন না। তুমি উঠো না, তুমি উঠো না, আমি দেখছি আমি দেখছি। এসে তো গোপাল আমার, এসে তবে আচ্ছা আচ্ছা, এই দিচ্ছি।
খায় কি খায় কি খায়। বাহ 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 বাহ, এই তো সুন্দর দুধ খাচ্ছে শোনা আমার। আরেকবার আরেকবার একটু খা। বাহ, খোকা ঘুমোলো, পাড়া জুড়লো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে, কিসের মাসি কিসের পিসি কিসের বৃন্দ। শোনো, পাড়ায় শৈলা সব যাত্রা দেখতে যাচ্ছে, আমি যাব। যাবে? আচ্ছা বেশ, যাও না, যাও। তুমি যাবে না? না থাক। তুমি তো যাত্রা দেখতে ভালোবাসো। হ্যাঁ ভালোবাসতাম, এখন অত রাতের অবধি জাগতে পারি না। আমি বরং গোপালকে নিয়ে এখানে থাকি, তুমি যাও। আশ্চর্য গৌর, কিন্তু সবচেয়ে বেশি আমাকেই ভালোবাসতো। সে যেন বুঝতো যে সুযোগ পেলেই আমি তাকে ছেড়ে চলে যাব। বিশেষ করে রোজ রোজ যখন আমি স্নানে যেতাম ঘাটে, আমার সঙ্গে যাবার জন্য বায়না করতো। না না, আজ আমি নিয়ে যাব না। আমি বললাম না আমি নিয়ে যাব না, আমার সময় নেই। বাবু তুমি বসো, তুমি বসো, আমি আজকে তোমার বসে বসে চান করাতে পারবো না, আমাকে যেতে হবে না, আমার অনেক কাজ পড়ে আছে। যাও না গুনি, এত করে বলছে খোকন, যাও না, একবার নিয়ে যাও না। তুমি আর দিও না তো, দাও ওকে দেখো না, আমার শরীরে সব অপেক্ষা করছে, আমি একটু যাই না ওদের কাছে। তুমি একটু ওকে দেখো, এক দণ্ড সময় পাই ওদের সাথে গল্প করার জন্য। ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি, তুই সাবধানে যেও। এই তো বাবু আমার, কি হয়েছে? ওই কাঁদিস কেন? এত অবেলায় ঘাটে নাইতে যেতে নেই বাবা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কাল সকালবেলা তোতে আমাদের গিয়ে একসঙ্গে ঘাটে নিয়ে আসবো, কেমন? হ্যাঁ, কি হলো আবার? ওই দেখ রে, দেয়ালের উপর একটা কত বড় টিকটিকি উড়িয়া বাপরে আমাদের দিকে টেনে আসছে। চল চল চল, পালাই 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 পালাই। চারদিকে ঘন কালো মেঘ করে আছে। চান করতে যাওয়ার সময় ছেলে আবার বায়না ধরলো, নিস্তারিণী আমাদের ফেসিলে কাজ করতে, তাকে বললো নিস্তার বাবা একটু ছেলেটাকে দেখিস। আমি আমি এক মিনিটে ঘাট থেকে চান করে চলে আসি, লক্ষ্মী শোনা আমার একটু দেখিস বাচ্চাটা। ঘাটে সেই সময় কেউ ছিল না, চারদিক ফাঁকা। আমি আস্তে আস্তে চলে এলাম। ঠান্ডা জ্বর সারা গায়ে যেন হাত বুলিয়ে দিচ্ছে গো। এই দিকটা অনেক কালের পুরনো। চারদিকে রাত্রিকালের ঝুপসি গাছগুলো কেমন যেন আড়াল করে দাঁড়িয়ে রয়েছে। আমি সাঁতার দিতে লাগলো। দেখি এপার ওপার করা মেয়েদের মধ্যে একমাত্র আমি পারতুম। বর্ষায় কুলে কুলে জল জমে আছে, দিঘিটা প্রায় অর্ধেকটা পৌঁছে গেছে। হঠাৎ পেছন থেকে ডাক শুনতে পেলাম। দেখলাম খোকা ঘাটের উপর দাঁড়িয়ে আছে, দুহাত বাড়িয়ে। খোকা খোকা এসো না বাবা, এসো না, ঘাটে পেছল বাবা, নেবো না, আমি এক্ষুনি আসছি, আমি তোমাকে বসিয়ে চান করাবো, আমি বলেছি না আমি এক্ষুনি আসছি। খোকা খোকা নামবে না, দেখি পেছল, আমি তোকে মানা করেছি। খোকা 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 খোকা।
অঙ্গদ বলয় তার আর যত অলঙ্কার আর মণি মুকুতার হার সকল খসায়াল আমার বিদায় দেহ এ দুঃখে যমুনা হব পার। দেখো আমাদের গোপালের গায়ের গন্ধটি যেন জামায় এখনো সেই। আন্দি, আন্দি তুমি কাঁদছো না কেন? কাঁদো, কাঁদো, না কাঁদলে বলরাম দাসে কয় এই কর্ম ভালো নয়, ধাইয়া গোপালে কর পরে যশোদা শিয়া কাছে গোপালের মুখ মুছে অপরাধ ক্ষমা করো রে। আমি কাশি থেকে গুরুদেব এসেছেন, তোমার ঘরেই এসেছেন। তুমি একবার তাকে শোক করো না নন্দী, শোক করো না। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন শোনো। वासंसी जीर्णानि यथा विहाय नवानि गृह्णति नरः परान्। অর্থাৎ কিনা মনুষ্যকুল যেই রূপ ভাবে তাদের জীর্ণ পোশাক পরিত্যাগ করে নতুন পোশাক পরিধান করে গুরু বলতেন, কিন্তু কি বলতেন সবকিছু আমার কাছে আবছা হয়ে যেত। আমি শুনতাম শুধু তার মুখের কথা। আমি গুরুদেব বলেছেন যে কদিন তিনি আমাদের বাড়িতেই আসন পাতবেন। এই বেশ ভালো হলো বলো, রোজ দুবেলা তাকে দেখতে পাবো, তার মুখের কথা শুনতে পাবো, আমাদের দুজনের মনটা আর একটু শান্ত হবে। গুরুদেব আরো বলেছেন যে তার সেবার সব কাজের দায়িত্ব এবার তোমাকে নিজের হাতে নিতে হবে। নিস্তারের হাতে সেবা তিনি আর গ্রহণ করবেন না। কেমন জব্দ, চুপ করে বসে বসে আকাশ পাতাল বাবা এবার তো বুঝছিল। প্রতিদিন সকালে উঠে তার কথা মনে পড়ত। তুমি আসবেন, সেবা নেবেন,
বলছিলাম যে গুরুদেব বলেছেন যে হাতের কাজ শেষ করে আজ দুপুরবেলায় তুমি তার ঘরে যেও। হ্যাঁ, তিনি বলেছেন যে তিনি আজ দুপুরে শোবেন না, তোমাকে নিজের মুখে শাস্ত্র পাঠ করে শোনাবেন। আরো বলেছেন তিনি বলেছেন যে তোমাকে শাস্ত্র পাঠ করে শোনাতে তার নাকি খুব ভালো লাগে। আর আরো কি সব শক্ত শক্ত কথা বলেছেন, আমি কি চাই অত শক্ত কথা বুঝতে পারি নাকি? জিজ্ঞেস করো না কেন, বুঝিয়ে দেবেন। তোমা, তুমি কি ভেবেছো সেই চেষ্টা আমি করিনি? তিনি তো বললেন যে ওই ৩ চাষ, মাছ চাষ আর পাট চাষ ছাড়া আমার মাথায় নাকি কিছুই ঢুকবে না। কিন্তু আমার খুব ভালো লাগে জানো আন্টি, আমি তোমাকে কি করে যে বোঝাই। রাত্রিবেলা গুরুদেব লণ্ঠনের আলোয় তোমাকে যখন শাস্ত্র পাঠ করে শোনাচ্ছিলেন, সেই আলো তোমার মুখে, তোমার দু চোখ দিয়ে জলের ধারা গড়িয়ে নামছে। আমি তো দরজার বাইরে দাঁড়িয়ে সব দেখছিলাম। আমার বুকের মধ্যেটা কেমন পশ্চিমের মাঠে বীজ ফেলেছে। আমি যাই একবার নিজের চোখে দেখে আসি গে কেমন। তুমি কিন্তু তাড়াতাড়ি একবার তার ঘরে যেও, তোমাকে ডেকেছে। আনন্দী, আনন্দী, কবি চূড়ামণি শ্রী শ্রী জয়দেবের গীত গোবিন্দের কথা শুনেছ? মহাপ্রভু শ্রী চৈতন্যদেব এই কাব্য পাঠ করে মুগ্ধ হয়েছিলেন। এমন কাব্য আর হবে না। এসো, আজ তোমায় গীত গোবিন্দ শোনাই। আকাশ মেঘাচ্ছন্ন, বনভূমি তোমার তরুতে শ্যাম বর্ণ। এখন রাত্রি, শ্রীকৃষ্ণ ভয় পাচ্ছে। রাধা, যাও ওকে বাড়ি পৌঁছে দাও। মেঘৈর্মেদুরম্বরং বনভূব শ্যামস্তব মালদ্রুমৈনক্তম ধীরূরন্তমেব তদীমং রাধে গৃহং পাপয়। বধূ তোমার লাগিয়া দিনুয়ে জীবন, তোমার চরণ ছাড়ব নাহি, করিয়া রাখিব মাথার মুকুট, তোমার চরণ ছাড়ব নাহি। আমি সাপের মাথার মণিটি ধরেছি, যত বিষ ঢাল ছাড়ব নাহি। সমস্ত জীবনটাই এমন করে কাটতে পারত, কিন্তু গোপনে কোথাও একটা চুরি চলছিল। সেটা আমার কাছে ধরা পড়েনি, অন্তর্যামীর কাছে ধরা পড়ল। আর তারপর
সেদিন ফাগুনের সন্ধেবেলা ঘাটে যাবার ছায়াপথে স্নান সেরে ভিজে কাপড়ে ফিরছিলাম। পথের একটি বাঁকে আম গাছতলায় গুরুর সঙ্গে দেখা। রাধার কি হইল অন্তরে ব্যথা, রাধার কি হইল অন্তরে ব্যথা। আনন্দী, আনন্দী, তোমার দেহখানি বড় সুন্দর। বসিয়া বিরলে থাকয় একলে, না শুনে কাহার কথা। রাধার হইল অন্তরে ব্যথা। आरङ्गेरतिकलिसङ्कुल रमारम्भित साहस प्रायं कन्तजयाय किञ्चिदुपरि प्रारम्भीय सम्भ्रमा निष्पन्नजघनस्थली शिथिलता दौर्बल्यरुत्कम्पितं वक्षो मिलितमक्षि पौरुषरस तृणाङ्कुत सिद्धति। শ্রীমতী প্রাণেশ্বর মাধবকে পরাজিত করবার জন্য রতি রঙে শ্রীমতীর বুকের উপর আলগা হয়ে পড়লেন। শ্রীমতী বিপ্লবী ভাবে রতি বিহার করে রতি রঙে উল্লাস লাভ করলেন। শিথিল হয়ে এলো তার বাহুলতা, নিষ্পন্দ হয়ে পড়ল ঘন জখম। অধর শীতকার ধ্বনিতে মুক্তার ন্যায় দন্তপঙ্ক্তি এক মনোরম শোভা ধারণ করছিল। অবসন্ন শ্রীরাধার উচ্চ যুগল শ্বাসে প্রশ্বাসে হিল্লোলিত হচ্ছিল। তখন শ্রীনাথ শ্রীরাধিকার উচ্চ দুটি মুদ্রণ করতে করতে ছিলেন। ঠাকুর, ঠাকুর আমাকে রক্ষা করো, ঠাকুর, ঠাকুর আমাকে রক্ষা করো, ঠাকুর, ঠাকুর আমাকে রক্ষা করো, আমি ঠাকুরকে দেখতে পাচ্ছি না কেন? আমি ঠাকুরকে দেখতে পাচ্ছি না কেন? দেখতে পাচ্ছি না, শুধু 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 ঘাটের পথে ছায়ের উপরকার আলোকে চমকে গুলি সব আমার চোখের সামনে নাচতে লাগছে।
হয়েছে তোমার সকাল সকাল প্রণাম? আমি আর সংসারে থাকবো না। তার মানে এইসব কি বলছো তুমি? তোমার মাথার দিবি লক্ষ্মী, তুমি একটা বিয়ে করে নিয়ে আমি চলবো। এই চললু মানে? কোথায় চলে যাবে তুমি? জানি না তো। এইসব কি কথা আন্দি? সংসার ত্যাগ করতে কে বলেছে তোমার? ভগবানের দিবি, আমাকে বলো, বলো কে বলেছে তোমার? গুরু ঠাকুর। গুরু ঠাকুর? এমন কথা তিনি কখন বললেন? কাল সন্ধ্যেবেলা যখন ঘাট থেকে চান করে ফিরছিল। এমন আদেশ তিনি কেন করলেন? জানি না তো, তাকে জিজ্ঞাসা করো। আন্দি, আন্দি, আমি তোমাকে বলছি, সংসারে থেকেও তো সংসার ত্যাগ করা যায়। আমি 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 এই কথা গুরুকে বুঝিয়ে বলবো। গুরু হয়তো বুঝবেন, কিন্তু আমার মন বুঝবে না। আন্দি, আন্দি, চলো না আমরা দুজনে মিলে একবার তাকে বোঝাই। চলো না আমরা। না, তার সঙ্গে আর আমার দেখা হবে না। আমার কথাটা একবার ভাববে না আন্দি? আমাদের সংসার, আমাদের গোপাল, সেও তো এই বাড়িতে কোথাও না কোথাও আছে। আমার সাথে সাথে তাকে ছেড়েও চলে যাবে তুমি? পৃথিবীতে দুটো লোক আমাকে ভালোবেসেছিল, আমার ছেলে আর আমার স্বামী। সে আমার নারায়ণ। তাই তাই মিথ্যে সইতে পারল না। একজন আমাকে ছেড়ে গেল, আর একজনকে আমি ছাড়বো। এখন এখন সত্যকে খুঁজছে গো, সেই ভালোবাসাকে যার ভেতর দিয়ে আমি অনন্তকে খুঁজে পাবো, যে আমাকে তার অতল